এনসিপিআই সংসারে অশান্তির আগুন, গৃহযুদ্ধ শুরু হলো বলে দিন কয়েক আগে কাকলি ঘোষ দস্তিদার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। তারপর সেই পোস্টটা এখনো সমাজ মাধ্যমে তার দেওয়ালে আছে কিনা আমি বলতে পারবো না। এনসিপিআই এর অনেক সাংসদ এখন কিন্তু আঙুল কামড়াচ্ছেন যে তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নেওয়ায় তাদের আম ও ছালা দুটোই না চলে যায়। যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। প্রথম দিন থেকেই আপনারা আমার এই উদ্যোগের সঙ্গে আছেন, চ্যানেল সাবস্ক্রাইব করছেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করছেন। আগামী দিনেও আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ থেকে বঞ্চিত হব না এই আশা করি। দেখুন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে ওই 20 জন এনসিপিআই সাংসদকে তাদের দলত্যাগের কারণ সর্বোচ্চ আদালতে জানাতে হবে। প্রথমে শীর্ষ আদালত লোকসভা স্পিকার, মাননীয় স্পিকার ওম বিড়লা এবং সেক্রেটারি জেনারেলকেও নোটিশ ইস্যু করার কথা বিবেচনা করেছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকমই আর্জি জানিয়েছিলেন, কিন্তু মাননীয় অধ্যক্ষের পক্ষে দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন যে তিনি মাননীয় অধ্যক্ষের পক্ষে সওয়াল করছেন, তাই নোটিশ ইস্যু করার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না, কারণ লোকসভার অধ্যক্ষের পদটি একটি সাংবিধানিক পদ। মাননীয় সলিসিটর জেনারেলের সওয়াল শুনে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ নোটিশ জারি করেনি, কিন্তু 20 জন এনসিপিআই সাংসদকে তাদের বক্তব্য শীর্ষ আদালতকে জানাতে বলেছে। সুপ্রিম কোর্টের এই মনোভাবের পরই মাননীয় অধ্যক্ষের দপ্তর থেকে বিশেষ বার্তাবাহকের মাধ্যমে 20 জন এনসিপিআই সাংসদের দিল্লির আস্তানায় চিঠি পাঠানো হয়েছে যে 7 দিনের মধ্যে তাদের অবস্থান পরিষ্কার করতে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 18 জুন মাননীয় অধ্যক্ষের কাছে এই 20 জন সাংসদের বিরুদ্ধে পিটিশন দাখিল করেছিলেন, বলেছিলেন এদের সদস্যপদ খারিজ হওয়া দরকার, এবং তিনি 10 শিডিউলের কথা উল্লেখ করেছিলেন। তার বক্তব্য ছিল যে তৃণমূলের প্রতীকে জিতে এরা অন্য দলে চলে যাচ্ছে, যেতেই পারে, তারাকে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে হবে। কিন্তু অধ্যক্ষ সেই বিষয়ে তখন কোনো সিদ্ধান্ত নেননি। সুপ্রিম কোর্ট যখন 20 জন এনসিপিআই সাংসদকে তাদের অবস্থান লিখিতভাবে সর্বোচ্চ আদালতকে জানাতে বলল, তখনই মাননীয় অধ্যক্ষের দপ্তর থেকে বার্তাবাহকের মাধ্যমে ওই সাংসদদেরও অবস্থান মাননীয় অধ্যক্ষকে জানাতে বলা হলো। এইখানে ব্যাপারটা দাঁড়িয়ে আছে। দেখুন, উদ্ধব শিবসেনার 6 সাংসদ সম্প্রতি একনাথ সিন্ধে শিবসেনায় যোগ দিয়েছেন এবং মাননীয় অধ্যক্ষ তাদের দলত্যাগকে স্বীকৃতি দিয়েছেন। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সেখানে কিন্তু মাননীয় অধ্যক্ষকে নোটিশ জারি করেছিল সর্বোচ্চ আদালত, কিন্তু শেষ শুনানি যেদিন হয়েছে সেদিন অধ্যক্ষের আইনজীবী ছিলেন না। সম্ভবত 1 সেপ্টেম্বর শুনানি হবে। এই মামলার রায়টার উপরে কিন্তু এনসিপিআই সাংসদদের ভাগ্য নির্ভর করছে। দেখুন, 2023 সালে মিস্টার দেশাই বনাম মহারাষ্ট্র রাজ্যপালের মামলায় সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছিল। সেই জাজমেন্টে বলা হয়েছিল যে কোনো একটি রাজনৈতিক দলের সংসদীয় দল বা পরিষদীয় দল হঠাৎ করে অন্য কোনো দলে সামিল হতে পারেন না, কারণ সংসদীয় দল এবং পরিষদীয় দলের আলাদা কোনো অস্তিত্ব নেই। তারা মূল রাজনৈতিক দলেরই একটি অংশ, ইন্টিগ্রাল পার্ট।
এবং মূল রাজনৈতিক দলই কিন্তু রাজনৈতিক দলের আত্মা, এবং সংসদীয় দল, পরিষদীয় দল তার ইন্টিগ্রাল পার্ট। যদি কোনো দলে কোনো দল মিশে যেতে হয়, তাহলে পুরো দলটাকেই মিশে যেতে হবে। অন্তত একটা দলের সাংবিধানিক কাঠামো থাকে, তো সেই সাংবিধানিক কাঠামোর অন্তত 2/3 মিশতে হবে। এনসিপিআই এর 20 জন সাংসদ তৃণমূলের টিকিটে জিতে হঠাৎ করে অজ্ঞাত কুলশীল এনসিপিআইতে সামিল হয়েছেন, জিতেছিলেন তো তৃণমূলের টিকিটে। তাহলে বলছেন আপনারা 2/3 গরিষ্ঠতা থাকলেই হয়, কিন্তু 2023-এ সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চের রায় কিন্তু অন্য কথা বলছে। সেটা কিন্তু সর্বশেষ রায় দেশের সর্বোচ্চ আদালতের। তাহলে 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চের রায়কে পরিবর্তন করতে গেলে কম করে 6 বা 7 সদস্যের সাংবিধানিক বেঞ্চের রায় লাগবে, আরো বড় বেঞ্চ লাগবে। তাহলে আমার সামনে এক্সাম্পল আছে সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চের রায়। তাতে স্পষ্ট বলা আছে যে 2/3 সাংসদ বা 2/3 এমএলএ যদি মনে করে যে একটি অন্য দলে সামিল হবে একটি দলের টিকিটে জিতে, সেটা তারা করতে পারেন না, কারণ তাদের এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। তারা মূল দলের একটা অবিচ্ছেদ্য অংশ। তাহলে এই সিদ্ধান্ত কখন বদলাবে? যখন আরো বৃহত্তর একটা সাংবিধানিক বেঞ্চ হবে, তখন সওয়াল জবাব হবে। সেরকম যদি হয়, তখন সুপ্রিম কোর্টের আরো বড় সাংবিধানিক বেঞ্চ পুরনো বেঞ্চের রায়কে খতিয়ে দেখবে। না হলে 2023 সালে 5 সদস্যের বেঞ্চের রায়টাই মান্যতা পাবে, এটাই তো হওয়া উচিত আমাদের সাধারণ বুদ্ধিতে মনে হয়। তবে আইনের নানা রকম থাকে, দৃষ্টিভঙ্গি থাকে। মাননীয় বিচারকরা অনেক সময় প্রেক্ষিতটাকেও বিচার করেন। কিন্তু এনসিপিআই সাংসদরা কার্যত অকুল পাতারে পড়েছেন। দেখুন, তারা নিজের এলাকায় যেতে পারছেন না। এই যে কুচবিহারের যে সাংসদ মিস্টার বাসুনিয়া, তিনি মাঝে একদিন গেছিলেন সিতাইয়ে নিজের বাড়িতে। তাকে দেখতে পেয়েই ওখানের উপস্থিত জনতা কার্যত বাড়ি ঘেরাও করে। পুলিশি প্রহরায় তিনি কুচবিহার চলে আসেন, তারপরে বোধহয় কলকাতা থেকে দিল্লি গেছেন। রচনা বন্দ্যোপাধ্যায় আসল কথাটা বলেছেন, তৃণমূল জিতলে তারা ছাড়তেন না। আসলে উনি রাজনীতিবিদ নন, তো সোজা কথাটা বলেছেন। এই যে এখন অনেকের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, অক্সিজেন কম যাচ্ছে, এখন খোকাবাবুর দুর্নীতিকে তারা আবিষ্কার করছেন। কেউ বলছেন চার্টার্ড মাফিয়া, কেউ বলছেন অর্গানাইজ লুট, লিগালাইজ প্লান্ডার। হঠাৎ করে এগুলো অনেকেরই 4 মের পরে মনে হয়েছে বিলম্বিত বোধোদয়। আসলে দস্যু রত্নাকরদের তো বাল্মীকি হওয়ার ইচ্ছা হয়, কিন্তু সবাই তো বাল্মীকি হতে পারেন না, এটা তো অনেকে ভুলে যাচ্ছেন। দেখুন, এনসিপিআই সাংসদরা ইতিমধ্যেই ওদের দলে ফাটল আছে। 3 জন সংখ্যালঘু সাংসদ বলেছেন যে তারা এনডিএরও শরিক নন, তারা বিজেপিতে যাওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। পক্ককেশ বৃদ্ধ উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে বিশ্বাস করলে ঠকতে হবে। যারা তাকে বিশ্বাস করেছেন তারা ঠকেছেন। এই বৃদ্ধ তার রাজনৈতিক জীবনের শেষ ইনিংস খেলছেন। যদি বরাত জোরে কেন্দ্রে একটা প্রতিমন্ত্রীর পদ জুটে যায়, সেটাই তার পক্ষে যথেষ্ট। কাকলি দোস্ত ছিল 2009 থেকে জিতছেন, হয়তো তিনি রাজনীতি করবেন, কিন্তু আরো অনেকজন আছেন যারা ভবিষ্যতে রাজনীতি করবেন। এনসিপিআই নামক এই অজ্ঞাত কুলশীল দলে যোগ দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কিভাবে সুরক্ষিত থাকবে কেউ জানে না। কেউ যদি মনে করেন ভবিষ্যতে বিজেপিতে চলে যাব, বিজেপি আমাদের মনোনয়ন দেবে, আরে মনোনয়ন দিলেও আপনারা জিততে পারবেন? বিজেপির লোকেরা আপনাকে ভোট দেবে? ভাবছেন কি করে এটা হবে?
মানুষকে টেকেন ফর গ্রান্টেড ভাববেন না। আপনারা অতীতে যা করেছেন সবাই একেবারে সব ভুলে গেছে, গেরুয়া পোশাক পরে নিলেন, আর একেবারে আপনাদের 7 খুন মাপ হয়ে গেল। আপনারা বিজেপির টিকিটে যদি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনও, অধিকাংশ ক্ষেত্রে জিততে পারবেন না। কারণ বিজেপির ভোট, এখন কোর ভোটাররা তো কাউকে জেতায় না, কাউকে হারায় না। জেতা হারাটা নির্ভর করে ওই সাইলেন্ট মেজরিটি। সাইলেন্ট মেজরিটি আপনাদের এইসব কাণ্ড কারখানা দেখে যারপরনাই ক্ষুব্ধ, বিরক্ত এবং ক্রুদ্ধ। সাইলেন্ট মেজরিটি কখনো এই ধরনের তিগ্রমবাসদের পছন্দ করে না। এখন মুখে নীতি কথার বলি, উন্নয়নের শরিক হতে চাই, কি না কি বলেছিলেন আপনারা শুভেন্দুবাবুর নামে, সব আমাদের মনে আছে, দাদারও মনে আছে। কিন্তু উনি একটা সর্বভারতীয় দল করেন, সর্বভারতীয় দলের সিদ্ধান্ত সেটাকে রূপায়িত করার চেষ্টা করছেন, যে অনেকগুলো বিল সংসদে পাশ করাতে হবে, তার জন্য সমর্থন দরকার। তিনি মনের থেকে কতটা এই বিষয়টা অগ্রসর হয়েছে জানি না, কিন্তু বিজেপি তো আর একটা প্রোপ্রাইটারশিপ কোম্পানি নয়, পিসি ভাইপো যা বলবেন সবাইকে তাই শুনতে হবে। একটা সর্বভারতীয় দল, সর্বভারতীয় দলের নীতি আছে, সেই নীতি অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী অগ্রসর হয়েছেন। এখানে তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা বিষয়টা অগ্রাধিকার পায়নি, কিন্তু প্রত্যেক মানুষেরই একটা ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকে। কিন্তু বিজেপির সাধারণ কর্মীরা যারা আপনাদের বিরুদ্ধে লড়াই করেছেন, কি এই যে বাপি হালদার কি অত্যাচারী না করেছে মথুরাপুরে, ওই অঞ্চলে খোকার খাসবৃত্ত ছিল, পার্থ ভৌমিক সাধু হয়ে গেছে। পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ ওই সনদ, তাকে অবশ্য গ্রেপ্তার করা হয়েছে, পালিয়েছিল উত্তর 24 পরগনার দত্তপুকুরে, নৈহাটির বিধায়ক, ডিম খেয়েছে, ডিম থেরাপি হয়েছে। অনেক এনসিপিআই সাংসদ এখন তাদের পুরনো টেলিফোন নাম্বারটা বদলে নিয়েছে। তারা ভেবেছিলেন এনডিএ শরিক হয়ে যাবেন, বলছিলেন আমরা দ্বিতীয় বৃহত্তম শরিক। এই জন্যই বলি না যে অগ্রপশ্চাৎ বিবেচনা না করলে পস্তাতে হয়। এনসিপিআই এর কাকলি দেবীদের একটু বোঝা উচিত। আরে আপনারা সংখ্যার নিরিখে দ্বিতীয় বৃহত্তম, কিন্তু আপনাদের গুরুত্ব কি জেডিইউ আর টিডিপির মতো? টিডিপি আর জেডিইউ বিজেপির সঙ্গে জোট সরকার চালাচ্ছে। ওই দুটো রাজ্যে বিজেপি এবং জেডিইউ সমঝোতা করে লড়েছে। আপনারা তোলামূলের টিকিটে জিতে এখন বাল্মীকি হতে চাইছেন। 20 জন বেরিয়ে বলছেন আমরা তো কি এনডিএ দ্বিতীয় বৃহত্তম শরিক, আমরাও তো মন্ত্রিসভার দাবিদার। আমি জানি না শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে এর ভাগ্য নির্ধারিত হবে। যদি উদ্ধব সাংসদদের 6 জনের শিন্দে ফ্র্যাকশনে যোগ দেয়া, যেটা অধ্যক্ষ স্বীকৃতি দিয়েছেন, সেটা যদি আপনার মাননীয় সর্বোচ্চ আদালত সেটার পক্ষে রায় দেয়, এনসিপিআই সাংসদদের সুবিধা হবে। তখন তাদের এই আশঙ্কার মেঘ কাটবে তাদের মন থেকে। যদি সেটা না হয়, তারা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত অসুবিধার মুখে পড়বে। দেখুন, এনসিপিআই একটা ব্লক হিসেবে ধরুন স্বীকৃতি পেল, আরে এনসিপিআই এর কি প্রতীক, কি পেন ফেন নাকি শুনেছি? আপনি এলাকায় গিয়ে ওই প্রতীক চেনাতে পারবেন? খায় না মাথায় মাকে বলবে এনসিপিআই। যতদিন আপনার এই সংসদ চলবে ততদিন আপনাদের সদস্যপদ থাকবে, সাংসদ তহবিলের টাকা খরচ করতে পারবেন, কিন্তু 29-এ লোকসভা নির্বাচনে এনসিপিআই এর টিকিটে আপনারা লড়বেন তো হয় না। তাই ওটা আপনাদের কোনো সলিউশন নয়। ইদার আপনাদের বিজেপিতে মিশে যেতে হবে। অনেকে মিশতে চাইবেন না, তারা কিন্তু আবার তৃণমূলে ফিরবেন, মানে কালীঘাট তৃণমূল। আর যারা বিজেপিতে মিশে যাবেন, ভাবছেন যে বিজেপিতে মিশে গেলাম, বিজেপির টিকিট দিল, হই হই করে জিতবেন, হবে না ওসব। মানুষকে বোকা ভাববেন না, মানুষ আপনাদের হারে হারে চেনে।
আপনারা কি করেছেন এবং এখনো কি করেন সবটাই মানুষের কাছে খুব পরিষ্কার। মানুষ চুপ করে থাকে, কিন্তু যখনই সময় পায় গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের উপযুক্ত শিক্ষা দেয়। সেই উপযুক্ত শিক্ষা আপনারা পাবেন যখনই ভোটে দাঁড়াবেন, বিজেপির হয়ে দাঁড়ালেও পাবেন। মিলিয়ে নেবেন আমার কথা। আপনারা লোভের বশবর্তীও এই সিদ্ধান্ত নিচ্ছেন। আরে দম থাকলে পদত্যাগ করতেন, পদত্যাগ করে ফ্রেশ ম্যান্ডেট হতো। পদত্যাগ করে আপনারা বিজেপিতে যেতেন, বিজেপি নিলে তখন যদি বিজেপি আপনাদের মনোনয়ন দিত লড়তেন। কিন্তু লোকসভার বাকি মেয়াদটা আপনারা ওই অজ্ঞাতকুলশীল দলে থাকবেন, তারপরে ভোটের আগে টুক করে পদত্যাগ করে বিজেপিতে ঢুকে গিয়ে আবার বিজেপির টিকিটে দাঁড়াবেন। দাঁড়াতে পারেন কয়েকজন, তাতে জিতবেন না, জিতবেন না। কমিটেড ভোটাররা কোনো প্রার্থীকে জেতায় না, পৃথিবীতে হয় না কখনো, ভারতবর্ষে কোনোদিন হয় না। এই আমার আপনার মতো ভোটাররা তারা ভোটটা দেয়, তাদের ভোটেই কিন্তু জয় পরাজয় নিশ্চিত হয়। শুনে রাখবেন, সুদীপবাবু, কাকলি দেবী, প্রসূনবাবু, পার্থবাবু, মাননীয়া জুন মালিয়া, শুনে রাখবেন, এক মাঘে শীত যায় না। আপনাদের ও সব অভিসন্ধি কৌশল ও সব মানুষ বোঝে। মানুষকে বোকা ভাববেন না, মানুষকে টুপি পরাবার চেষ্টা করবেন না, তাহলে মানুষই আপনাদের টুপি পরিয়ে দেবে। তখন দেখবেন আমও ছাড়া আর কিছুই নেই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।